প্রিয় বন্ধুগণ, গতকাল ভিডিওতে বাংলাদেশের চলমান ঘটনা সম্পর্কে, সেনাপ্রধানের ভূমিকা সম্পর্কে 2024 সালের 7ই আগস্ট পর্যন্ত কিছু বর্ণনা করে একটা ভিডিও দিয়েছিলাম। আজকে তারপর থেকে আপনাদের সদয় অবগতির জন্য কিছু তথ্য উপস্থাপন করছি। 5ই আগস্ট থেকে 7ই আগস্টের মধ্যে দেশব্যাপী যে ভয়াবহ তাণ্ডব দুষ্কৃতিকারীরা ঘটিয়েছিল তা বর্ণনাতীত। দেশবাসী মাত্রই তা অবগত আছেন। 7 তারিখের মধ্যে দেশের প্রায় অধিকাংশ থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং থানার সমস্ত অস্ত্রপাতি এই আন্দোলনকারী দুষ্কৃতিকারীরা লুণ্ঠন করে নিয়েছিল। প্রায় 3,500 পুলিশকে হত্যা করা হয়েছিল। অনেক পুলিশকে মেরে প্রকাশ্য রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছিল। দেশবাসী সে সম্পর্কে অবগত আছেন। এই ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে সেনাবাহিনী দেশবাসীকে কিছুই অবগত করাননি। কে বা কারা এই ধরনের নৃশংস ঘটনা সারা বাংলাদেশে কয়েকদিনের মধ্যে ঘটিয়ে দিল, সেই বিষয়ে সম্পূর্ণ ঘটনাটাই দেশবাসীর কাছে অজানা রয়ে গেল। আমাদের বীর সেনাবাহিনী শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো পর্যবেক্ষণ করেছে। 7 তারিখ থেকে সেনাবাহিনী প্রধান একটা সরকার গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করলেন। তখনই দেশবাসী জানতে পারল যে বিদেশ থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফিরিয়ে আনা হচ্ছে, তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হবে। 8 তারিখে অর্থাৎ 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরে এলেন। ঢাকা এয়ারপোর্টে নেমেই তিনি সর্বপ্রথম আমাদের প্রতিবেশী দেশ ভারতকে একটা হুমকি দিয়ে বসলেন যে ভারতের পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য আছে, 7 সিস্টার যাকে বলা হয়, সেটা দেখে নেওয়া হবে এবং ভারত যদি বাংলাদেশের ব্যাপারে কোনো রকম মাথা গলায় তাহলে 7 সিস্টারে অশান্তি সৃষ্টি করা হবে। তারপর 8 তারিখেই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার সাংবাদিকদের জানালেন যে তিনি জামাত ইসলামের প্রতিনিধি, বিএনপি প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জনাব আসিফ নজরুল এবং কয়েকজন ছাত্র প্রতিনিধিকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অন্তর্বর্তী সরকারের বিষয়ে ঠিক করবেন। যাই হোক, বিকালের দিকে জানা গেল যে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করা হয়েছে। সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন। 2 জন ছাত্র প্রতিনিধি নেওয়া হবে। অধ্যাপক আসিফ নজরুল থাকবেন, জামাত ইসলাম এবং বিএনপি এর প্রতিনিধি থাকবে। দেশের সর্ববৃহৎ পার্টি আওয়ামী লীগ সম্পর্কে কিছুই উল্লেখ করা হলো না। যাই হোক, সন্ধ্যার পরে রাতে রাষ্ট্রপতি ভবনে অর্থাৎ বঙ্গভবনে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হলো। এ বিষয়ে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই,
আমাদের ৭২ সালের বাংলাদেশ সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন নাই, ছিল না। জানা গেল মহামান্য রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অভিমত নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করালেন। এ বিষয়ে আমার মতো অনেকেরই মনে সন্দেহ আছে যে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা কর্তৃক মনোনীত বা নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে আওয়ামী লীগেরই লোক ছিলেন। তিনি সংবিধান বিশেষজ্ঞ বটে, অতীতে তিনি একটা জেলা জজ ছিলেন, ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। আইন তার কাছে জানা, সংবিধানও তার জানা। তিনি নিয়ম বহির্ভূতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করালেন। এটা কি তার ইচ্ছাই হয়েছিল, নাকি বন্দুকের নলের মুখে তিনি এটা করতে বাধ্য হয়েছিলেন? এ সন্দেহ কিন্তু আমার মতো অনেকেরই মনে আজ পর্যন্ত উকি দিয়ে যাচ্ছে। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর আমরা ভেবেছিলাম যে এই সরকারটা ঠিক 111-এর মতো একটা সরকার হলো, যার পিছন থেকে সেই সময় যেমনভাবে জেনারেল মঈন ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারকে পিছন থেকে পরিচালনা করেছিলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারও জেনারেল ওয়াকারের দ্বারা পিছন থেকে পরিচালিত হবে, এ ধারণা অনেকেই করেছিলেন। পরদিন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি জানালেন যে বর্তমান সংবিধানের অনেক কিছু পরিবর্তন করা হবে বা পুরোপুরি বাতিল করা হবে। এর জন্য তিনি বিভিন্ন বিষয়, শিক্ষা থেকে আরম্ভ করে শিক্ষা, স্বাস্থ্য, সবগুলি বিষয় পরিমার্জিত করার জন্য, নতুন করে ঢেলে সাজাবার জন্য কমিশন গঠন করবেন। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এই সরকারের মধ্যে দেখা গেল যে অধ্যাপক ইউনূসের, উনি তো এনজিও করতেন, গ্রামীণ ব্যাংক করতেন, তার গ্রামীণ ব্যাংকের এবং এনজিওর মধ্যেকার এবং তার বিদেশি বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে এসে উপদেষ্টা হিসাবে মনোনীত করা হলো, যারা কেউ আমেরিকার নাগরিক, কেউ ব্রিটেনের নাগরিক, কেউ অস্ট্রেলিয়ার নাগরিক, এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসও আমেরিকান নাগরিক বটে। এইভাবে একটা অন্তর্বর্তী সরকার গঠন হলো। জনগণ, দেশের মানুষ ভাবল যে ডক্টর ইউনূসের মতো একজন শিক্ষিত এবং বিজ্ঞ মানুষ, তাকে দেশের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি অচিরেই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন। কিন্তু দেখা গেল উত্তর অশান্তি বেড়েই চলেছে। দেশের মধ্যে যে লুটতরাজ শুরু হয়েছিল, যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, সেটা ঘটতেই থাকলো। বিএনপির মধ্যেকার চাঁদাবাজ দুষ্কৃতিকারীরা, জামাতের শিবিরের দুষ্কৃতিকারীরা এবং যে সমস্ত ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারা মিলে বিভিন্ন মব সৃষ্টি করে বিরোধী আওয়ামী লীগের নেতাদের হত্যাকাণ্ড ঘটাতে থাকলো, তাদের বাড়িঘর জ্বালাতে থাকলো, লুটপাট চলতে থাকলো এবং বিশেষ করে সংখ্যালঘু এলাকায় নেমে এলো প্রচণ্ড দুর্ভোগ, নির্মম অত্যাচার। এই অবস্থায় দেশের সংখ্যালঘুরা ইসকনের একজন সদস্য, চিটাগাং মন্দিরের একজন পুরোহিত বা সেবক চিন্ময় প্রভুর নেতৃত্বে হিন্দুরা সভা সমিতি এবং মিছিল বের করতে থাকলো। এই আন্দোলন খুব জোরালো হয়ে উঠল এবং সেটা চিটাগাং থেকে উত্তরবঙ্গের রংপুর পর্যন্ত ছড়িয়ে পড়ল। এই সময় চিটাগাং এবং সারা দেশে হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর
যে অত্যাচার নিপীড়ন এই দুষ্কৃত্যকারীরা চালিয়েছে, কোথাও আমরা সেনাবাহিনীকে দেখিনি এই নির্যাতিতের পাশে গিয়ে দাঁড়াতে বা এই নির্যাতনকারীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে। বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। আমরা এরপরের আর একটা পর্বে সেনাবাহিনীর ভূমিকা আপনাদেরকে জানাবার চেষ্টা করব। এভাবে আমরা জানাতে জানাতে বর্তমান সময় পর্যন্ত আপনাদেরকে অবহিত করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।